আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মেহারিমা আপু, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। চৈতি আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মোটামুটি। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন আশা করছি। আজকে হচ্ছে আমাদের জন্য অনেকটা টেস্ট। হ্যাঁ, আমরা এই কয়দিন যা শিখলাম, আমরা এই ওয়ার্কশিটের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো অধিকাংশই হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে। কখনো এটা ডিগ্রির পরীক্ষা আসছে, কখনো এগুলি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড যে 7টি কলেজ আছে সেখানে আসছে, কোনো প্রশ্ন হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে সেকেন্ড ইয়ার পরীক্ষা আছে সেখানে আসছে। তো সব জায়গার প্রশ্নই আছে। আমি সবগুলোকেই একসাথে রেখেছি এই কারণে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডটা একটু বুঝি, যে প্রশ্ন কঠিন হলেও আমরা কেমন করি, সোজা হলেও আমরা কেমন করি, এটি বোঝার জন্য দিয়েছি। তবে কথা হচ্ছে যে আজকে আমি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝাবো এবং আপনারা আমার সাথে আনসার মিলাবেন যে আপনারা পেরেছেন কিনা, সব ঠিক আছে কিনা। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এটা বুঝতে পারি নাই, আমরা আলোচনা করব। তবে কথা হচ্ছে আমি কিন্তু একটার পর একটা টপিক শেষ করে যাচ্ছি। আমি ট্যাগ কোশ্চেন পড়িয়েছি, ডাব্লিউএস কোশ্চেন পড়িয়েছি, এখন রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়ে ফেললাম। এখান থেকে কিন্তু 15 মার্ক পেয়ে ফেলা পসিবল। যারা একটু ভালো করে পড়ছে এখানে মানে মানে সেকেন্ড ইয়ারের যে পরীক্ষা, এটাতে ফেল করার তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ অনেক ভালো করার সুযোগ আছে। তো আমার পড়া যদিও শেষ, আমি ট্যাগ কোশ্চেন নিয়ে এখন আলোচনা করছি না, আমি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করছি না, হয়তো বা আজকে শেষ করে ফেলছি। বাট আপনাদের প্র্যাকটিসটা যেন কন্টিনিউ থাকে। মডেল কোশ্চেনগুলো থেকে প্রতি সপ্তাহে কমপক্ষে 5-7টা মডেল কোশ্চেন থেকে এগুলো কিন্তু আপনারা চর্চায় রাখবেন। ট্যাগ কোশ্চেন পড়ে ফেলেছি বলে এখন আর পড়বো না, এরকম না। আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে 7 দিন, আপনি 7 দিনের জন্য আপনি 7টা মডেল কোশ্চেনের ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করেন, ডাব্লিউএস কোশ্চেন করেন, রাইট ফর্ম ভার্ব করেন। এরকম করে নিজেকে ধরে রাখতে হবে, প্রায় প্রায় করতে হবে। বেশি না পারেন একদিন বসে 2টা মডেল কোশ্চেন থেকে যে আইটেমগুলো পড়ানো হয়েছে এগুলো আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি অনেক ভালো করবেন। ঠিক আছে? অন্যথায় কিন্তু ভুলে যাবেন, আমি বারবার বলছি ভুলে যাবেন, কিন্তু নিজেকে ধরে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকের যেই শীটটি আছে, আমরা এই শীটের হচ্ছে আমি প্রথমে আনসারগুলো লিখে দিব, আপনারা আমার সাথে মেলাবেন এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু কমেন্টে লিখবেন যে ভাইয়া এই নাম্বারটাতে প্রবলেম, বুঝি নাই, আমি বুঝিয়ে দিব। প্রথমটা আসেন, প্রথম যে প্রশ্নটি আছে এইটার আনসার যদি আমরা লিখতে চাই, আমাকে প্রথমত এখানে যেটি করতে হবে, দেখেন পরীক্ষার সময় যখন নাম্বার দিয়ে থাকবে, যখন দেখবেন এরকম ভাবে নাম্বার ABCD নাম্বার আছে, তখন আপনার পুরো বাক্য তুলে লেখার দরকার নাই পরীক্ষাতে, তখন আপনি শুধুমাত্র আনসার লিখলে হয়ে যাবে। আর যদি নাম্বার না দেয় তখন আপনাকে পুরো সেন্টেন্স লিখে লিখে আনসার লিখতে হয়। তবে পুরো সেন্টেন্স লিখে যদি আপনি আনসার লেখেন বেশি ভালো হয়, খারাপ হয় না। আনসার জায়গাটুকু আন্ডারলাইন করে দিলে ভালো হয়। ঠিক আছে? দুইটাই ভালো আসলে, শুধু আনসার লিখলেও হয় আর সেন্টেন্স লিখলেও হয়। আপনার সময় থাকা সাপেক্ষে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন, অথবা আপনাদের যারা মানে কলেজে ক্লাস নিচ্ছে তাদের ডিরেকশন আপনারা একটু ফলো করবেন, তাহলেই হবে। দেখেন প্রথমটা হচ্ছে দ্য ক্রিমিনাল ড্যাশ টু ডেথ। দেখেন এখানকার মিনিংটা হচ্ছে যে এই অপরাধীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। সেন্টেন্স মানে আমরা জানি বাক্য, তবে সেন্টেন্সের আরেকটা অর্থ আছে, মানে কারো কোনো একটা শাস্তি ঘোষণা করা। একজন বিচারপতি, বিচারক, তিনি একজন আসামির শাস্তি ঘোষণা করেন, সেটাকে সেন্টেন্সড বলা হয়। এখন একজন আসামি সে তো নিজে নিজেকে শাস্তি দিবে না, তাকে দেয়া হবে। এই জন্য এটার মানে আনসারটা এইভাবে লিখলে ভালো হবে, দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্স, এই অপরাধীকে শাস্তি দেয়া হয়েছে টু ডেথ। হ্যাঁ, তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এক কথা। দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্স টু ডেথ। হ্যাঁ, ক্রিমিনালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এখন যদি কেউ বলে যে ভাই আমি এখানে ওয়াজ লিখতে চাই না, আমি এখানে ইজ লিখবো, ইজ লিখলে আসলে ঠিক হবে না। কেন ঠিক হবে না? ইজ লিখলে এটা প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট মানে এই কাজটা বারবার হয়, হ্যাবিট বা এটা প্র্যাকটিক্যালি বারবার ঘটে, এটা বোঝাবে। একজন আসামিকে তো আর বারবার হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া হয় না, একবার হয়তো তাকে সেই শাস্তিটা দেওয়া হয়। এই জন্য আমরা এটা ইজ দিয়ে লিখতে পারবো না, আমরা এটা এইভাবে যদি লিখি দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্স টু ডেথ, যে ক্রিমিনালটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ঠিক আছে। বাট কেউ যদি এইটাও লিখতে চায় যে দ্য ক্রিমিনাল, যেমন আজকে তাকে শাস্তি দেওয়া হয়েছে, দ্য ক্রিমিনাল ওয়াজ, সরি ওয়াজ না লিখে দিয়ে আমরা লিখতে পারি দ্য ক্রিমিনাল হ্যাজ বিন সেন্টেন্সড
টু ডেথ, যে এই ক্রিমিনালকে আজকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আজকে দেয়া হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজটি আজকে হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি লিখতে পারি, পাস্ট ইনডিফিনিট লিখতে পারি, প্রেজেন্ট পারফেক্ট মানে আমি লিখতে পারি, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা এটা ঠিক হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন দে স্টার্টেড দেয়ার জার্নি আফটার দ্য ফগ ড্যাশ। এখানে আমাদের যে আফটারের নিয়ম চলে আসছে, আফটারের নিয়ম মনে আছে তো? আফটার নিয়ম আমরা কি পড়েছিলাম বলেন তো? বিফোর আফটার থাকলে একটা নিয়মের কথা বলেছিলাম যে ভাই আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট আর আগে পাস্ট ইনডিফিনিট। আপনি দেখেন এই যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু পাস্ট ইনডিফিনিট দেয়া আছে, তাহলে পরে অবশ্যই আমাকে পাস্ট পারফেক্ট লিখতে হবে। তাহলে আমার আনসার লিখতে হবে যে দে started their journey after the fog had dispersed। had আসবে আর হচ্ছে কি ভার্ব থ্রি লিখবো, dispersed লিখবো, ঠিক আছে। ওকে, যে the fog dispersed মানে হচ্ছে কুয়াশা কেটে যাওয়ার পরে, কুয়াশা কেটে যাওয়ার পরে কি হবে, আমরা আমাদের যাত্রা মানে মিনিংটা সুন্দর করে বলা হয় আফটার দ্য ফগ হ্যাড ডিসপার্স, কুয়াশা কেটে যাওয়ার পরে দে স্টার্টেড দেয়ার জার্নি, তারা তাদের ভ্রমণ শুরু করেছিল। আচ্ছা, জানাতুল ফেরদৌস আপু বলেছেন সেন্টেন্স কেন হলো? আপু সেন্টেন্স একটা ভার্ব, তো এখানে একটা ভার্ব হিসাবে কাজ করছে। সেন্টেন্স মানে শাস্তি ঘোষণা করা। তো এখানে যেহেতু এই কাজটা এই যে আমাদের আসামি সে নিজে করে নাই, হ্যাঁ, সে তো নিজে শাস্তি দেয় নাই, তাকে শাস্তি দেয়া হয়েছে। আমরা বলেছিলাম সাবজেক্ট যদি কাজ না করে তখন বি ভার্ব আসবে আর একটা ভার্ব থ্রি আসবে। এই যে বি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব থ্রি, প্যাসিভ, হ্যাঁ, সাবজেক্ট কাজ না করলে বি ভার্ব প্লাস ভার্ব থ্রি আসে, এই জন্য আমরা সেন্টেন্স আমরা ভার্ব থ্রি লিখেছি, ঠিক আছে। বি ভার্বের পরে ভার্ব থ্রি দিতে হবে। আপনি কি বুঝেছেন বলেন তো? না বুঝলে বলেন। প্যাসিভ করার জন্য সাবজেক্ট নিজে কাজ করছে না বলে আমরা বি ভার্ব প্লাস ভার্ব থ্রি দিয়েছি। ওকে, এরপর দেখেন নাম্বার সি নাম্বারে কি বলা হচ্ছে, বলেছে যে সি নাম্বারে বলছে যে ক্যান ইউ সে হোয়ার হি ড্যাশ। আমরা লিখবো যে ক্যান ইউ সে হোয়ার হি লিভস, যে তুমি কি জানো সে কোথায় বাস করে। দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অবশ্যই আমাকে কি করতে হবে, অ্যাজ বা ইয়েস আমাকে দিতে হবে। আমি যদি অ্যাজ বা ইয়েস না দিই তাহলে কিন্তু কি হবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তো এই জন্য আমরা অ্যাজ বাই অ্যাজ কি করেছি এখানে যোগ করে দিয়েছি। এরপরে দেখেন ডি নাম্বারে বলছে যে হিজ ড্রিম নেভার ড্যাশ ট্রু, যে তার স্বপ্ন কখনোই কি হবে না বলেন তো? তার স্বপ্ন কখনোই মানে সত্য হয় না, বা তার সে যে আশা করে সেটা হয় না। আমরা লিখতে পারি যে হিজ ড্রিম, যে তার স্বপ্ন নেভার কখনোই কামস ট্রু, তার স্বপ্ন কখনোই সত্যি হয় না। সে যেই স্বপ্ন দেখে সত্যি হয় না, মিথ্যে, সেই স্বপ্ন কখনোই সত্যি হয় না। এখন কেউ যদি এইভাবেও লিখতে চায় যে হিজ ড্রিম উইল নেভার কাম ট্রু, তার স্বপ্ন কখনোই সত্যি হবে না। যদি কেউ ফিউচার লিখতে চায় লিখতে পারে যে হিজ ড্রিম নেভার কামস ট্রু, কখনো মানে সত্যি হয় না, হিজ ড্রিম উইল নেভার কাম ট্রু, কখনো সত্যি হবে না। আবার কেউ যদি এইটাও লিখতে চায় যে হিজ ড্রিম, যে তার স্বপ্ন নেভার কেম ট্রু, তার স্বপ্ন কখনোই সত্যি হয় নাই, যদি কেউ পাস্টে লিখতে চায় তবুও আনসার কারেক্ট হবে। কারণ এখানে এটা হচ্ছে এরকম ভাবে দেয়া আছে যে আমরা তিনটা সেন্সে লিখতে পারি। তো আমরা একটু মনে রাখবো যেই মানে প্রশ্নগুলোর আনসার আমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটাতেই লিখতে পারি, যে প্রশ্নগুলো সেগুলোকে আমরা প্রেজেন্টে রাখার চেষ্টা করব। প্রেজেন্টে রাখলে ভালো হবে, হ্যাঁ, প্রেজেন্টে আনসার লেখাটা বেস্ট। ওকে, কিন্তু ফিউচার আর পাস্ট লিখতে যে ভুল বিষয়টা এরকম না, বাট প্রেজেন্ট লেখাটা বেস্ট। যেইটা তিনটাই লেখা যাবে আমরা সেটাকে প্রেজেন্টে আনসার লিখবো। ওকে, এরপরে দেখেন ই নাম্বারে যেটা ঘটছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ই নাম্বারে যেটা আছে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আছে। আপনাদের সিন্সের রুলটা মনে আছে? সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে, আগে যদি প্রেজেন্ট থাকে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা পরেরটা পাস্ট ইনডিফিনিট করলে আমরা লিখবো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই অ্যাটেন্ডেড, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, অ্যাটেন্ডেড দ্য পার্টি, অর্থাৎ
সেই পার্টিতে অংশগ্রহণ করার পরে অনেক বছর হলো, অনেক বছর হয়ে গেছে সেই পার্টিতে আমরা অংশগ্রহণ করেছিলাম। এফ নাম্বার দেখেন, এফ নাম্বারে বলছে যে ইফ আই ইফ আই সরি সরি বলছে আই ওয়ান্ট দ্য ওয়ার্ড ড্যাশ। আপনাদের বলেছিলাম যে কোন একটা সেন্টেন্সে যখন সাবজেক্টের পরে ভার্ব থাকে, আমি না আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা কি কমেন্ট করছে নাকি কমেন্ট আসছে না? আচ্ছা, জানাতুল আপু বলেছে বুঝেছি, তাহলে এখানে কমেন্ট কেন আসছে না? একটু আপু একটু সময় দিবেন আমাকে। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা, তৌহিদ ফকির বলেছেন স্যার আমি 11 পর্যন্ত ক্লাস করেছি, এখন কি লাইভ ক্লাস করব নাকি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিব? লাইভ ক্লাস হতে ভালো লাগে ভাইয়া, আপনি প্রতিদিন 2টা করে ক্লাস দেখেন। হ্যাঁ, আপনি 2টা করে ক্লাস দেখে আপনি আমাদের ধরে ফেলেন। হ্যাঁ, 11 পর্যন্ত যে করে ফেলেছেন আর বেশি তো নাই, আপনি 2টা করে করলে 5 দিনে দেখা যায় যে আমাদের কাছাকাছি চলে আসবেন। তো আপনি আগের ক্লাসগুলো দেখে আসলে আপনি পরের ক্লাসগুলো মজা পাবেন, নয়তো মাঝে মধ্যে আপনার কাছে একটু মানে কনফিউশন লাগতে পারে, তখন আপনার ডাবল কষ্ট করতে হবে, দরকার নাই। আপনি যেহেতু 11টা দেখেছেন, বাকিগুলোতে দেখে তারপর আমাদের সাথে লাইভে যুক্ত হন। হ্যাঁ, ভালো লাগবে। ওকে, দেখেন এই বাক্যটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে কিন্তু, মনোযোগ, খুব মনোযোগ। এটি আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে দেখেন ভার্ব আছে। আমরা বলেছিলাম সাবজেক্টের পরের ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব হয়, সাবজেক্টের পরের ভার্বটা ফাইনাইট ভার্ব হয়। এইটা হয় ভার্ব 1 হয় না ভার্ব 2 হয়, এখানে এটা ভার্ব 1 হিসেবে আছে। এটি হচ্ছে বাক্যের অবজেক্ট, আর এখানে ডু আছে, ডু হবে নন ফাইনাইট ভার্ব। ডু কি হবে? নন ফাইনাইট ভার্ব। আমরা বলেছি নন ফাইনাইট ভার্ব হওয়ার 2টা ওয়ে আছে, 2 ভাবে সাধারণত হয়। সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয় যদি কাজটি চলমান থাকে বা হয়ে গেছে বোঝালে, আর একটা হচ্ছে টু প্লাস ভার্ব 1 লিখি যখন আমরা দেখি কাজটা এখনো ঘটে নাই, সামনে কখনো একটা মানে কখনো ঘটবে, সামনে ঘটতে পারে, তখন আমরা টু প্লাস ভার্ব 1 লিখি। আপনি দেখেন এখানে আমি বলছি যে আই ওয়ান্ট দ্য ওয়ার্ড ড্যাশ, আমি চাই কাজটি করা হোক, কাজটি করা হোক আমি চাই। তার মানে এই কাজটা এখনো হয় নাই, হবে, তার মানে এখানে আমরা আইএনজি যোগ করতে পারবো না, টু দিয়ে আমাদেরকে লিখতে হবে, টু দিয়ে লিখতে হবে। আমাদের আনসার আমরা কি দিয়ে লিখবো? টু দিয়ে লিখবো। ঠিক আছে, টু ছাড়া যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আমাদের আনসারটা হবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এখন টু দিয়ে লিখতে চাই, আপনি যদি খেয়াল করেন, আমরা তাহলে আনসার কি লিখবো? আমরা লিখতে পারি যে আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান, যে আমি চাই কাজটি করা হোক, আমি চাই কাজটি করা হোক। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান। টু বি কেন দিয়েছি? টু বি দেওয়ার কারণ হচ্ছে এই যে বলেছি না যে টু প্লাস ভার্ব 1 হবে, টু প্লাস বি দিয়েছি আর এখানে ডান দিয়েছি। এখন বলতে পারেন ভাইয়া টু বি কেন দিলেন? শুধু তো এখানে টু ডু মানে টু ডু লিখলেই তো হতো, টু ডু লিখলেই তো হতো। হ্যাঁ, যে আই ওয়ান্ট দ্য ওয়ার্ক, যদি আমি নিজে কাজটি করতে চাইতাম না, যে আমি কাজটি নিজে করতে চাই, তখন আমি কথাটা লিখতাম কিভাবে জানেন? আমি নিজে যদি কাজটা করতে চাইতাম আমি লিখতাম যে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই, আমি এইভাবে লিখতাম যে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আর যখন আমি এই ওয়ার্ডটাকে আগে লিখলাম, এতে করে আমি বোঝাচ্ছি যে আমি চাই কাজটি করা হোক, অন্য কেউ করবে, আমি করব না, অন্য কেউ করবে, তার মানে আমি কাজটা করছি না, সাবজেক্ট কাজ করছে না। যেহেতু সাবজেক্ট কাজ করছে না, তার মানে প্যাসিভ হবে। আমি বলেছিলাম কাজ নিজে না করলে তখন বি প্লাস ভার্ব থ্রি হয়, এই জন্য এই টু ডু এর জায়গায় একটা বি ঢুকিয়ে দিয়েছি আর তারপরে কি করেছি? ডান করে দিয়েছি, যে আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান, আমি চাই কাজটি করা হোক, কিন্তু কে করবে? অন্য কেউ, আমি না। আমি নিজে করলে বলতাম যে আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। না বুঝলে বলবেন কিন্তু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পরীক্ষাতে আসে। এরপর জি নাম্বার দেখেন, জি নাম্বারে কি বলেছে? জি নাম্বারে বলছে যে উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিট ড্যাশ হার্ম টু আওয়ার হেলথ। তাহলে আমাদের লিখতে হবে যে উই শুড অ্যাভয়েড, যে আমাদেরকে সেই অভ্যাসগুলো, দ্য হ্যাবিটস, আমাদের সেই অভ্যাসগুলো আমাদেরকে মানে পরিহার করতে হবে, টু কজ হার্ম টু আওয়ার হেলথ, মানে যেগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, যেগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিটস টু কজ হার্ম টু আওয়ার হেলথ, যেগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে সেগুলো আমাদের কি করতে হবে? সেগুলো আমাদেরকে এড়িয়ে যেতে হবে। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত কি বুঝলেন? আমাকে একটু টাইম দিবেন, হ্যাঁ, 30 সেকেন্ড একটু সময় নিচ্ছি।
ঠিক আছে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। ওকে, ঠিক আছে। দেখেন আমি এই আনসারটা যে লিখলাম, উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিটস টু কজ হার্ম টু আওয়ার হেলথ, আপনারা এইটা লিখলেও কারেক্ট হবে। আবার যদি আপনি এখন এটা মনে করেন যে যেই প্রবলেমগুলোর, যে অভ্যাসগুলোর কথা বলছি, এই অভ্যাসগুলো অলরেডি আমাদের ক্ষতি করছে, এই যেই অভ্যাসগুলো এখন আমাদের ক্ষতি করে চলেছে অলরেডি, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে কজিংও লিখতে পারি। আমরা যদি কজিংও লিখি কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রে দুইটা আনসারই লেখা যায়। নন ফাইনাল ভার্ব তো দুইভাবে হয়, যে উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিটস কজিং হার্ম টু আওয়ার হেলথ, মানে আমি বোঝাচ্ছি যে এইটাতে বলছি যে যেই অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষতি করবে, মানে ভবিষ্যতে করবে, টু কজ করবে, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। আবার বলছি যে যে অভ্যাসগুলো আমাদের ক্ষতি করছে, আমরা আছি না এখনো, তো আমরা অনেক অভ্যাসের মধ্যে আছি যে অভ্যাসগুলো আমাদের প্রতিনিয়ত আমাদেরকে হচ্ছে ক্ষতি করছে, তো সেই অভ্যাসগুলো আমাদের ছাড়া উচিত, অর্থাৎ আমরা কজিংও দিতে পারি। এই ক্ষেত্রে দুইটা আনসারই কি হবে, কারেক্ট হবে। ঠিক আছে, অসুবিধা নাই। বাট আমার কাছে যদি আমাকে যদি কেউ বলতে চায় যে ভাইয়া কোনটা বেশি ভালো, আমি বলতাম কজিংটাই বেশি ভালো। ঠিক আছে, দেখেন নাম্বার পরেরটা দেখেন, এখানে বলছে, এখানে যেটি আছে আমরা দেখতে পাচ্ছি শি জাস্ট আছে। বলেন তো জাস্ট থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, এগুলো দিয়ে এই মাত্র বোঝায়। এই মাত্র মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই মাত্র কিছু ঘটেছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখতে লিখবো শি হ্যাজ জাস্ট গট ম্যারিড। হি হ্যাজ জাস্ট গট ম্যারিড। বুঝতে না পারলে বলতে হবে আই উইশ। এই তো আমরা পেয়ে গেলাম প্রথম আনরিয়াল পাস্ট টেন্স। কি পেয়ে গেলাম? আনরিয়াল পাস্ট টেন্স। আমরা শিখেছিলাম যে যদি উইশের পরে সাবজেক্ট থাকে তখন আনরিয়াল পাস্ট টেন্স হয়। আনরিয়াল পাস্ট টেন্সে এম লেখা যায় না, মানে এম ইজ আর লেখা যায় না, ওয়াজ লেখা যায় না, ওয়ার লিখতে হয়। তাহলে আমাদের এটা আনসার হবে যে আই উইশ আই ওয়ার আ ফিলোসোফার লাইক সক্রেটিস। সক্রেটিসের নাম শুনে নাই এরকম মানুষ মনে হয় শিক্ষিত মানুষ পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলেছে হি সেড দ্যাট হি ড্যাশ ফর দ্য এক্সাম নেক্সট ইয়ার। আচ্ছা ওকে, এইটা আপনাদের এই যে ন্যারেশনের একটা রুল পড়িয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। আমি তখন কি বলেছিলাম এটা মনে করিয়ে দেই। আমি বলেছিলাম যে মাঝখানে দ্যাট থাকবে, আগে একটা ভার্ব ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকবে, আর পরের অংশ নেক্সট প্লাস কিছু একটা থাকবে, নেক্সট বা ফলোইং প্লাস কিছু থাকবে, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট উইক, এরকম কিছু একটা থাকবে। তখন বলেছিলাম যে আমাদের এই সাবজেক্টের পরে আমাদেরকে একটা উড ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে একটা উড ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা ভার্ব 2 ভার্ব 3 গটেন হয়তো, জি আপু ভার্ব 2 হচ্ছে গট। হ্যাঁ, এখানে আর মানে আমি যেটা গট লিখেছি, শি হ্যাজ জাস্ট গট ম্যারিড লিখেছি, তো গটের পাস্ট ফর্ম গটও হয় আবার গটেনও হয়। আপনি এখানে গটেন লিখলেও হবে, কোনো প্রবলেম নাই। গট একটা হচ্ছে ব্রিটিশরা লেখে গেট গট গটেন, ঠিক আছে, গেট গট গটেন। আবার আমেরিকান লেখে গেট গট গট, তারা দুইভাবে লেখে। আপনি এখানে গট লিখলে হবে, গটেন লিখলে হবে, তবে গটেন লেখাটাই ভালো, ব্রিটিশদের যেটা আছে এটা লেখাটাই ভালো। আচ্ছা, তাহলে এই এখানে যেটা দাঁড়ালো, আগে ভার্ব 2 পরে নেক্সট প্লাস টাইম থাকলে বলেছিলাম এখানে একটা উড ব্যবহার করতে হবে, এজন্য আমরা এখানে কি করব, একটা উড লিখে দেব। তাহলে আমাদের আনসার হবে হি সেইড। আমি যেইভাবে সলভ করছি পরীক্ষার হলে ঠিক এইভাবে চিন্তা করে করে এগুলো সলভ করতে হবে। হ্যাঁ, এম এ এক্সাম নেক্সট ইয়ার। যারা এইটা বুঝতে পারছেন না কিভাবে হয়, যারা বুঝতে পারছেন না তাদের জন্য বলছি, এটা হওয়ার জন্য আসলে বাক্যটা এরকম ছিল, হি স্যাড I will sit for the MA exam next year। হ্যাঁ, ঠিক বাক্যটা এইভাবে ছিল। তো এটা ন্যারেশন করলে তখন লিখতে হয় হি সেড দ্যাট হি উড সিট ফর দ্য MA এক্সাম নেক্সট ইয়ার। ঠিক আছে, এইভাবে আনসারটা লিখতে হয়। এই কারণে আসলে আনসারটা এরকম হয়েছে। ঠিক আছে, জি চৈতিয়াবু ঠিক আছে, আপনি গটেন লিখলে কোনো প্রবলেম নেই। ওকে, না বুঝতে পারলে বলবেন। দেখেন ডি নাম্বারে বলেছে যে ডি নাম্বারে বলছে হোয়েন আই স হিম হি ড্যাশ। তাহলে দেখেন আনসারটা দেখেন, তো আমি কিছু বলেছিলাম, কিছু ক্ষেত্রে অর্থ দেখতে হয়, যে আমি যখন তাকে দেখছিলাম তখন সে খেলছিল, সে খেলার মধ্যে ছিল। ওই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি খেলছে, আমি তাকে দেখলাম, তার মানে ছেলেটা তখন খেলার মধ্যে ছিল। আমরা লিখবো হোয়েন আই স হিম হি ওয়াজ প্লেইং। কেন পাস্টে লিখেছি? পাস্টে লেখার কারণ হচ্ছে যে এই অংশটা পাস্টে আছে, এই অংশ স আছে, এই অংশ পাস্ট থাকলে এই অংশ পাস্ট হয়। সাধারণত দুই পাশে
সেম সেম হয়। পরে দেখেন এটাতে বলছে যে এখানে বলছে যে আই হ্যাভ পোস্টেড দ্য লেটার টু রাইট ইয়েস্টারডে। তো আমরা লিখবো যে আই হ্যাভ পোস্টেড posted the letter written yesterday। কেন written yesterday লিখলাম, এখানে একটা ব্যাখ্যাটা শুনেন। দেখেন যেই কাজ হয়ে গেছে, যেই কাজ আমরা দেখব হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্ব থ্রি লিখতে হবে। এই যে এখানে যে চিঠিটা আমি পোস্ট করেছি, যেটা গতকাল লেখা হয়েছে, এই চিঠিটা লেখা শেষ হয়ে গেলে ভার্ব থ্রি দিতে হবে। এরকম ইংলিশে আপনি প্রচুর বাক্য পাবেন যেখানে হচ্ছে আপনি দেখবেন যে কাজটি হয়ে গেছে বলে ভার্ব থ্রি ব্যবহার করা হয়েছে। যেমন আমি আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, আরেকটা দেখেন যে দ্য বুক published last year became famous। যে গত বছর যে বইটা প্রকাশিত হয়েছে সেটা বিখ্যাত হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন যে এই যে বইয়ের পরে আমি যে ভার্ব থ্রি লিখলাম, এইটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, আর এই বাক্যের আসল ভার্ব হচ্ছে became। আপনি দেখেন গত বছর যে বইটা প্রকাশিত হয়েছিল, বই কিন্তু নিজে নিজে কখনো প্রকাশ করতে পারে না, লেটার কিন্তু নিজে নিজে কখনো কিছু লিখতে পারে না। যখন আপনি দেখবেন যে কোন একটা বস্তু আছে এবং এই বস্তুগুলোর পরে এরকম ভার্ব থ্রি বসছে, তখন বুঝতে হবে এগুলো সবই অ্যাডজেটিভের কাজ করে, এগুলো কোনো বাক্যের ভার্ব না, এগুলো সব অ্যাডজেটিভ। কারণ এই চিঠিটাকে লেখা হয়েছে, বইটাকে প্রকাশ করা হয়েছে, বই কিন্তু নিজেকে প্রকাশ করে নাই, লেটার কিন্তু নিজেকে লিখে নাই, তাদেরকে লেখা হয়েছে। তো যদি কখনো দেখেন যে কোনো একটা নাউনের পরে এরকম ভাবে একটা ভার্ব দেয়া আছে, তখন আপনাকে অবশ্যই খেয়াল করে ভার্ব থ্রি দিতে হবে, এতে বোঝা যায় আগের কাজটা হয়ে গেছে, এবং এগুলো নন ফাইনাইট ভার্ব। এখানে রিটেনও নন ফাইনাইট, পাবলিশডও নন ফাইনাইট, পোস্টেড ফাইনাইট, আর বিকেম ফাইনাইট, ঠিক আছে। কিন্তু ভার্ব থ্রি গুলো নন ফাইনাইট ভার্ব হয়, এগুলো সব অ্যাডজেটিভের কাজ করে, এগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপল কি, এগুলো পরে আমি শেখাবো। হ্যাঁ, এরপর দেখেন এফ নাম্বার কি বলছে, এফ নাম্বারে বলছে রিচেস ড্যাশ উইংস। হ্যাঁ, রিচেস ড্যাশ উইংস। আমরা এখানে যেটা দেখি যে আমরা লিখব রিচেস মানে ধনীদের হ্যাভ উইংস, ঠিক আছে। আসলে এখানে ধনীদের বোঝাচ্ছে না, সম্পত্তির ডানা আছে, মিনিংটা অনেকটা এরকমের, সম্পত্তির ডানা আছে। সম্পত্তি দেখবেন মাঝে মাঝে উড়ে যায়, সম্পত্তি মাঝে মাঝে কি হয়, উড়ে যায়। উড়ে যেতে দেখেছেন কখনো? একসময় অনেক ধনী, অনেক টাকা পয়সা ছিল, হঠাৎ করে কিছুই নাই, এটা কি দেখেছেন কখনো এলাকাতে? আমি আপনাদের কমেন্ট না পেলে ভয় পেয়ে যাই, আমি ভাবি যে কি হইলো। জি, ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা, হ্যাঁ, যে সম্পত্তির কিন্তু কি আছে, ডানা আছে, যেটা বলছিলাম রিচেস হ্যাভ উইংস। রিচ এখানে একটা নাউনের কাজ করছে। এমনিতে যত রিচ আছে, যখন আমরা এরকম রিচ লিখি, রিচ মানে ধনী, এটা অ্যাডজেটিভ। কিন্তু এই অ্যাডজেটিভের সাথে যদি আপনি কখনো ইএস যোগ করে দেন, তখন এটার অর্থ, এটা একটা নাউন হয়ে যায় এবং এটার অর্থ হয় সম্পদ। তখন এটা অর্থ সম্পদ হয়। এবং আমরা মানুষরা যে সম্পদ অর্জন করি, প্রচুর দেখেছি যে এক সময় প্রচুর সম্পত্তি ছিল, কিন্তু এখন ওই এলাকার সবচেয়ে মানবেতর জীবনযাপন করে, এরকম অসংখ্য এক্সাম্পল আছে পৃথিবীতে, অসংখ্য। হ্যাঁ, এবং ওই যে আমি মনে হয় কিছুদিন আগে মানে ফেসবুকে একটা এরকম রিলস দেখেছিলাম, যে কেউ বলছিল যে আমার দাদা হচ্ছে অনেক কিলোমিটার হেঁটে গিয়ে কাজ করতো, আমার বাবা তার চেয়ে একটু কম হাঁটতো। হ্যাঁ, মানে আমি এখন হচ্ছে যে আমি এখন অনেক দামি, অনেক গাড়িতে, আমি অনেক দামি দামি গাড়িতে চলি, আমার ছেলে হয়তোবা আরো কম দামি গাড়িতে চলবে, তার ছেলে হয়তোবা আবার হাঁটা শুরু করবে আমার দাদার মতো। কারণ কমফোর্ট থাকলে, আরামের জায়গায় থাকলে আমরা আস্তে আস্তে আমাদের যেই দক্ষতা, কার্যকারিতা, আমাদের যেই স্কিল, জ্ঞান অর্জন, এগুলোকে আমরা ছেড়ে দিই। আরামে থাকলে আমরা এগুলো ছেড়ে দিই। এই জন্য প্রথমে গরিব হতে হতে ধনী হয় কেউ, কষ্ট করতে করতে, আবার আরামে থাকতে থাকতে আবার কি হয়, আবার হচ্ছে সে গরিব হয়। এইটা আসলে ন্যাচারাল, এটাই হয়ে থাকে। ওকে, আমি আশা করি বুঝেছেন। এখানে রিচেস যেহেতু প্লুরাল আছে, এই জন্য আমরা হ্যাভ দিয়েছি। প্লুরাল থাকলে
আমাদেরকে হ্যাভ দিতে হয়, সিঙ্গুলার হলে আমাদেরকে হ্যাজ দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন জি নাম্বার বলছে যে দ্য মিটিং ড্যাশ ওভার উই রিটার্ন হোম। তাহলে আমরা লিখবো যে দ্য মিটিং ওয়াজ ওভার, যে মিটিংটা শেষ হয়ে গেছিল, উই রিটার্ন হোম, এবং আমরা কি করেছিলাম, আমরা বাসায় ফিরে আসছিলাম। মিটিং শেষ হয়ে গিয়েছিল আর আমরা কি করেছিলাম, আমরা বাসায় ফিরে আসছিলাম। দেখেন বুঝতে সমস্যা হচ্ছে কিনা। ওকে, তাহলে দ্য মিটিং ওয়াজ ওভার উই রিটার্ন হোম। এই সবাই এইটাই লিখেছেন না? বলেন, সবাই কি এইটা লিখেছেন আনসার, নাকি অন্য কিছু কেউ লিখেছেন? বলেন তো, সবাই কি আনসার এইটাই লিখেছেন নাকি অন্য কিছু লিখেছেন? এটা আমি একটু জানতে চাই, এখানে একটা বিশেষ কারণ আছে, তো আমাকে একটু বলেন তো, এইটাই লিখেছেন নাকি অন্য কিছু লিখেছেন? আচ্ছা, আমাদের শাহানা ইয়াসমিনের দাদার একই অবস্থা। আচ্ছা আপু, আপনি আবার অনেক বড়লোক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সরকারি চাকরি পাইলে, যদি কেউ নবম গ্রেডের চাকরি পান, জাস্ট একটা নবম গ্রেডের চাকরি যদি পান, বর্তমানে শুধু বাড়ি করার জন্য সরকার লোন দেয় 1,70,00,000 টাকা, ঠিক আছে। যদি তারা আরেকটু নিচের চাকরি করেন, হ্যাঁ, যদি সে দশম গ্রেড হয়, তবুও 1,20,00,000 টাকা হোম লোন দেয়। জীবনে ওই মানে এলাকাতে একটা মানে ধনী পর্যায়ে চলে যাওয়ার জন্য এর বেশি কিছু লাগে না। হ্যাঁ, ওই ওই যেই ছেলে 1,70,00,000 টাকা মানে লোন পাবে, সে হচ্ছে খুব মানে দেখবেন এলাকাতে তার অন্যরকমের খ্যাতি, নাম। আপনার বাবা কৃষক, নো ফ্যাক্ট, এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, আপনি জাস্ট একটা চাকরি নেন, 4-5 বছর চাকরি করলে, আবেদন করলে আপনাকে লোন দিবে, ঠিক আছে। আপনি এনটিএস এর টিচার হন, বা মানে মোট কথা হচ্ছে গভর্নমেন্টের খাতে আপনার নামটা গেলেই হবে, আপনি সেটা যেই জায়গা থেকেই যান, একমাত্র প্রাইভেট জব ছাড়া, ঠিক আছে। আপু, চাকরি নিতে হবে, হ্যাঁ, চাকরি নিলেই ধনী। বেতন যাই হোক গভর্নমেন্ট চাকরি, কিন্তু আপনাকে যেসব লোন দিবে, সে লোনের টাকাও আপনাকে পুরো পরিশোধ করতে হবে না। এরপরে আবার গাড়ি কেনার লোন আছে, গাড়িও কিনতে পারবেন, গাড়ি কেনারও লোন আছে, ঠিক আছে। লোন শোধ করতে হয় না আপু, সরকারের হচ্ছে একটা ভাতা আছে, সেটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা দেয়, চিকিৎসা ভাতা দেয়। আপনার শুধুমাত্র ওই ভাতা টাকাটা, বাড়ি ভাড়া আপনি যে টাকাটা পেতেন, শুধু ওই টাকাটা আপনাকে দিবে না, ওইটা ব্যাংক কেটে নিবে, আপনাকে কোনো টাকা শোধ করতে হবে না, ঠিক আছে। এই জন্য তো সবাই এত গভর্নমেন্ট চাকরির পাগল, আপনি জানেন না, আপনারা তো এইসব সুবিধাগুলো জানেন না। হ্যাঁ, আপনারা জানেন না বলেই হয়তো আপনাদের মনে ওই চেয়ারটা আসে না, জানতে হবে এগুলো, হ্যাঁ, জানতে হবে। আপনাকে লোন শোধ করতে হবে না, ওইটা সরকার আপনার বেতনের ওই বাড়ি ভাড়া ভাতাটা শুধু কেটে নেবে। আচ্ছা, আমরা যেটা বলি, এই বাক্যটাতে একটা প্রবলেম আছে। প্রবলেম কি, আমি একটা কথা বলি, খুব গুরুত্ব দিয়ে মানে বুঝবেন। কিন্তু দেখেন, এখানে যারা ওয়াজ লিখেছেন সবাই ভুল করেছেন। এখানে ওয়াজ লেখা যাবে না। কেন লেখা যাবে না? দেখেন, এই পুরোটা সেন্টেন্সে আপনি যখন ওয়াজ লেখেন, এখানে একটা ভার্ব টু লেখা হয়, এখানে একটা ভার্ব টু আছে। এই সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন নাই, কোনো কনজাংশন নাই। যদি এইটার মাঝখানে দ্যাট থাকতো, যদি দ্যাট থাকতো, একটা কনজাংশন থাকতো, তখন এই পাশে আপনি একটা বাক্য, এই পাশে আরেকটা বাক্য আপনি লিখতে পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আপনি যদি খেয়াল করেন, এই বাক্যে কোনো কনজাংশন নাই। যেহেতু কনজাংশন নাই, এখন আপনি দুই পাশে দুইটা ভার্ব টু লিখতে পারবেন না, লিখলে ভুল হবে। কারণ আমি বলেছিলাম একটা সেন্টেন্সে শুধু একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা ভার্ব ওয়ান বা একটা ভার্ব টু থাকতে পারবে, একটার বেশি থাকতে পারবে না। যদি একটার বেশি আপনি রাখতে চান ভার্ব, তখন সেটাকে নন ফাইনাইট ভার্ব মানে বানাইতে হবে। নন ফাইনাইট ভার্ব মানে বলেছিলাম হয় আইএনজি অথবা 2+ভার্ব 1। কাজটি শেষ হয়ে গেলে আইএনজি, না হলে 2+ভার্ব 1। আমাদের এই মিটিংটা কি শেষ হয়ে গেছে না? মিটিংটা শেষ হয়ে তো গেছে, শেষ হয়ে গেছে, সুতরাং আইএনজি দিতে হবে। সুতরাং আমাদের এই আনসার লিখতে হবে এইভাবে, আমাদের আনসার লিখতে হবে দ্য মিটিং বিং ওভার, দ্য মিটিং বিং ওভার, বিং ওভার। আমরা এখানে আইএনজি দিয়ে লিখবো, যে এখন নন ফাইনাইট করলাম আর এখানে একটা ফাইনাইট ভার্ব, এখন সেন্টেন্সটা ঠিক আছে। কথা কি বোঝাচ্ছেন? এগুলো আরো আমরা শিখবো, যখন সিম্পল কমপ্লেক্স পড়াবো তখন এগুলো মাথায় আরো ঢুকবে, একদম পরিষ্কার ভাবে ঢুকবে। কিন্তু আপাতত রাইট ফ্রম ভার্ব তো করবেন, এইভাবে একটু চিন্তা করে এটা একটু সলভ করতে হবে, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস আপু, জানতে হবে, হ্যাঁ, গভর্নমেন্ট চাকরির পিছনে যে মানুষ ছুটে কেন বিসিএস ক্যাডার হতে চায়,
আপনার যদি এগুলো সবগুলো সুবিধা জানেন আপনি নিজেও পাগল হয়ে যাবেন। হ্যাঁ, এত বেশি সুযোগ সুবিধা আর কোথাও কিচ্ছুতে নাই। হ্যাঁ, আপনি যদি গভর্নমেন্ট চাকরিতে ঢুকতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, জানেন আপনাকে পড়াশোনার জন্য গভর্নমেন্ট মানে আপনাকে ছুটি দিবে, টাকা পয়সা দিবে, মানে বাইরে পড়তে যাবেন, বিদেশে পড়তে যাবেন, অনেক রকমের সুবিধা আছে। গাড়ি বাড়ি তো এটা এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, ফ্ল্যাট আপনি চাকরির 5 বছরের মধ্যে ঢাকা শহরের মধ্যে 1 কোটি টাকাতে একটা ফ্ল্যাট কেনার মতো আপনার ক্ষমতা থাকবে। অনেক রকমের পাওয়ার আসবে আপনার হাতে, এগুলো আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য পড়াশোনাটা ভালো করে করেন, কষ্ট করলে বাকি জীবন আরামে কাটাবেন, আর নয়তো অনেক কষ্ট হবে। ঠিক আছে, দেখেন আপনারা আশা করি এটা বুঝেছেন। নাম্বার 3 যাই। আচ্ছা, এরপরে আসেন আমরা যদি 3 নাম্বারে যাই, নাম্বার 3তে আমরা যেটা দেখি, হোয়াইল দি ড্যাশ ক্রিকেট দ্য রেইন গেম। আমরা পড়েছিলাম যে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তখন পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস। সো আমাদের আনসার লিখতে হবে হোয়াইল দে ওয়ার প্লেইং, যখন তারা খেলছিল ক্রিকেট, দ্য রেইন কেম, তখন বৃষ্টি আসছিল। হ্যাঁ, এটা লিখতে হবে। আ লাই নট রিমেইন হিডেন ফর লং। হ্যাঁ, খুব সুন্দর বাক্য, দেখেন খুব সুন্দর বাক্য। এখানে আমাদের লিখতে হবে যে আ লাই ডাজ নট রিমেইন হিডেন ফর লং, যে এ লাই ডাজ নট রিমেইন হিডেন ফর লং, অর্থাৎ মিথ্যা চিরদিন বা অনেক লম্বা সময়ের জন্য কি থাকে না, লুকিয়ে থাকে না। এখানে ডাজ নট কেন দিয়েছে, আমরা জানি নট একা একা বসতে পারে না, নটের জন্য আমাদেরকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হয়, বা টেন্স অনুযায়ী এম ইজ মানে যে অক্সিলারি ভার্ব থাকে সেটি ব্যবহার করতে হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা একটা চিরন্তন সত্য যে লাই ডাজ নট রিমেইন হিডেন ফর লং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ডাজ লিখতে হয়েছে। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকে রেডি হবো, বাচ্চা সর্দি হলে আপু, বাংলাদেশ ব্যাংকের কিন্তু বাংলাদেশ ব্যাংক নিজস্ব ভাবে তারা ডাক্তার রাখে, তাদের ডাক্তার আছে, তাদের এমপ্লয়ি যারা আছে সবার চিকিৎসার জন্য। আপনাকে টাকা দিয়ে চিকিৎসা মানে করাইতে হবে না। আপনি পুলিশ হইলে আপনাদের পুলিশ হসপিটাল আছে, ওখানে ফ্রি, আপনি না শুধু আপনার পরিবারের সবার চিকিৎসা ফ্রি। ঠিক আছে, এগুলো শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কি পরিমাণে সুযোগ সুবিধা আছে গভর্নমেন্ট চাকরিতে, পরিশ্রম করেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের যারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে এদের ছেলে মেয়ে নিজেদের মানে চিকিৎসার জন্য তারা একদম মানে মানে সর্বোচ্চ মানে লেভেলে ডাক্তার তারা নিয়োগ দিয়ে থাকে, সরকারি চাকরি হিসেবে নিয়োগ দিয়ে থাকে তারা। দেখেন রান ফাস্ট লেস্ট থাকলে বলছিলাম যে লেস্টের পরে একটা শুড বা মাইট থাকবে, শুড দেওয়া ভালো। তাহলে আমরা আনসার লিখবো রান ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, শুড আসবে। হ্যাঁ, লেস্ট থাকলেই পরে একটা শুড দিতে হবে। পরে দেখেন দ্য কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু, আমরা এখানে লিখবো দ্য কালার অফ হিজ আইস ইজ ব্লু। কেন ইজ লিখবো, রুলটা মনে করিয়ে দিই। বলেছিলাম যে যদি বাক্যে প্রিপজিশন থাকে, প্রিপজিশনের পরে কি আছে দেখবো না, এটা দেখে ভার্ব বসবে না, ভার্ব বসবে আগে কি আছে। কালার সিঙ্গুলার, তো সিঙ্গুলার বলে ইজ হবে, কালার যেহেতু সিঙ্গুলার ইজ হবে, বি থেকে ইজ হবে। প্রত্যেকটা আমি যা যা পড়িয়েছি দেখেন পরীক্ষাতে এগুলোই আসে, এগুলো কিন্তু সব পরীক্ষার প্রশ্ন, এগুলোই পরীক্ষায় বারবার আসে। যদি সুন্দর করে শিখেন সব পরীক্ষায় পারবেন। জি জি আপু, একদম। এই জন্য সবাই গভর্নমেন্ট চাকরিওয়ালা মানে মেয়েরা বিশেষ করে গভর্নমেন্ট চাকরি, সে পিউনের চাকরি করলেও হচ্ছে তাকে বিয়ে করতে চায়। হ্যাঁ, প্রাইভেট জবের ম্যানেজারকে বিয়ে করবে না, পিউনের হচ্ছে যে একজন পিউন আছে তাকে বিয়ে করবে। হ্যাঁ, এটা আসলে কিছু করার নাই। হ্যাঁ, বাস্তবতা। ওকে, শি টোল্ড মি দ্যাট শি কল ইফ নিডেড। তো এখানে বুঝতে পারছেন যে আমাদের এখানে কি আছে, শি টোল্ড মি, সে আমাকে বলেছিল যে শি ড্যাশ ইফ নিডেড। তো আমরা লিখতে পারি যে শি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে শি উড কল, তিনি আমাকে ফোন করতে পারেন, ইফ নিডেড, যদি প্রয়োজন হয় তিনি আমাকে ফোন করতে পারেন। হ্যাঁ, উড দিলাম কেন, কারণ এই পাশে যেহেতু পাস্ট আছে, এই পাশে তাহলে কি আসবে, একটা উড দিতে হবে মিনিং এর কারণে। দেখেন আপনাকে উড দিতে হচ্ছে, না বুঝতে পারলে বলবেন।
she told me that she would call if needed. সো মিনিংটা একটু কেমন হয়ে যাচ্ছে, আমরা মনে হয় এটাকে এইভাবে লিখলে বেশি ভালো হয়, এইভাবে লিখলে বেশি ভালো হয়, একটা প্যাসিভ করে দিলে মিনিংটা সুন্দর হবে। হ্যাঁ, মানে সে বলছে যে she told me that she would be called, যে তাকে ডাকা উচিত if needed, যদি দরকার হলে তাকে ডাকবো আর কি, প্যাসিভ। সে নিজে ডাকবে না, তাকে ডাকবো, সে আমাকে বলে যাচ্ছে যে ভাইরে যদি দরকার হয় আমারে ডাকবো, অর্থাৎ সে নিজে নিজেকে ডাকবে না, অন্য কেউ ডাকবে। প্যাসিভ করলে বিষয়টা ভালো হবে, ঠিক আছে, প্যাসিভে লিখলে ভালো হবে। আচ্ছা, পরে দেখেন বলছে এখানে এখানে দেখেন এখানে কি আছে, নাও আছে। আমরা জানি নাও থাকলে হচ্ছে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হয়। আমরা লিখবো হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। বাক্যটা হচ্ছে ইউ আর ডুইং নাও, ইউ আর ডুইং, কোশ্চেন করার জন্য আরটাকে সামনে দিয়েছি, হোয়াট আর ইউ ডুইং নাও। এটাতে বলেছে এখানে বলছে দে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভ, যে বিফোর এর রুল, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, সো আমরা লিখবো দে দেখেন লিখতে হবে দে had reached the station before the train। আপনাদের কি মনোযোগ আছে নাকি এদিক সেদিক তাকাচ্ছেন বলেন তো? ক্লাস ভালো লাগছে নাকি এদিক সেদিক তাকিয়ে আছেন? এদিকে তাকান, মনোযোগ দেন। হ্যাঁ, ইফ হি হ্যাড হেল্প মি আইডিয়া, যে ইফ এর পরে যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে এই পাশে কি হবে, উড হ্যাভ প্লাস কি হবে, ভার্ব থ্রি আসবে। তাহলে আমরা লিখবো যে ইফ হি হ্যাড হেল্পড মি আই উড হ্যাভ হেল্পড হিম, সে আমাকে হেল্প করলে আমিও তাকে কি করতাম, হেল্প করতাম। আমি শুধু এখন সংক্ষেপে আনসারগুলো লিখি, পুরো বাক্য লিখতে যেহেতু বেশি টাইম লেগে যাচ্ছে, আমি একটু আনসারগুলো একটু লিখি, দ্রুত হবে। আই উইশ, এখানে সাবজেক্টের পরে ভার্ব টু হবে, আই উইশ আই স্যাং, শুধু স্যাং হবে, আই উইশ আই স্যাং এ ফোক সং। এখানে যেটা আছে যে দ্য বেল র্যাং আফটার এর পরে পাস্ট পারফেক্ট হয়, তাহলে অবশ্যই লিখতে হবে হ্যাড রেস্ট, অবশ্যই লিখতে হবে হ্যাড রেস্ট। আর ডি নাম্বার আছে উড দ্যাট থাকতে বলেছিলাম, উড দ্যাট এর পরে কুড প্লাস ভার্ব ওয়ান হয়, তাহলে হবে কুড এন্টার লিখতে হবে। ই নাম্বার দ্য রিচ ড্যাশ, এই জিনিসটা আমি আপনাদেরকে পড়াই নাই, এটা আমি ক্লাসের জন্য আজকের জন্য রেখে দিয়েছিলাম, এখন আমি এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, একটু কথা বলি, খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট রুল, বাট ক্লাস আমি পড়াই নাই, এখন আমি পড়াবো। জি জি জি, তাকায় থাকেন, হ্যাঁ তাকায় দেখেন, এদিক সেদিক তাকানো যাবে না। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি যখন অনলাইনে ক্লাস করতাম তখন আসলে একেবারে তাকায় থাকতে ইচ্ছে করতো না, একবার ডানে বামে। ও অনেকে তো আছে যে ক্লাস করতে করতে মেসেঞ্জারে চলে যায়, হোয়াটসঅ্যাপে চলে যায়, ফেসবুক স্ক্রল করে আসে, কত কিছু ঘটে। হ্যাঁ, তো মানে মনোযোগ ধরে রাখা কিন্তু আসলেই কঠিন, এটা আমিও বিশ্বাস করি, বাট রাখতে হবে, কারণ আপনি না রাখলে আপনি একটু মিস করবেন, আবার হচ্ছে আপনাকে ঘুরে ফিরে আবার এই ক্লাস দেখতে হবে, ডাবল কষ্ট হবে, ঠিক আছে, তো দরকার নাই। হ্যাঁ, শোনেন, আমি এখানে যে বিষয়টা বোঝাতে চাই, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা কিন্তু কখনো লিখি না যে ইউ আর এ গুড, আমরা কখনো এরকম ভাবে লিখি না, এ গুড লিখি না, আমরা পরে একটা নাউন লিখি, ইউ আর এ গুড বয়, তুমি একটা ভালো ছেলে, আমরা পরে একটা বয় লিখি। বাট আমরা কিন্তু এরকম ভাবে বলতে পারি যে ইউ আর গুড, তুমি ভালো, ইউ আর ওয়েল, আমরা অ্যাডজেক্টিভ কিন্তু এইভাবে দিতে পারি, কিন্তু আমরা কখনো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দেই না। দেখেন এখানে কোনো আর্টিকেল ইউ আর এ গুড কিন্তু আমরা বলি নাই, এখানে এ দেই নাই, বলছি ইউ আর গুড। এটার মানে হলো যে আপনি যদি কখনো কোনো অ্যাডজেক্টিভের আগে, যদি আপনি কোনো একটা অ্যাডজেক্টিভের আগে যদি আপনি আর্টিকেল দিতে চান, যদি অ্যাডজেক্টিভের আগে আপনি আর্টিকেল ব্যবহার করতে চান, তারপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে। এই নাউনটার জন্য হচ্ছে আর্টিকেলটা বসে, নাউনটার জন্য আর্টিকেলটা বসে। যেমন আমি বলতে পারি, যেমন দেখেন ইউ আর আ বয়, এই যে একটা নাউন আছে, নাউনের জন্য আমি একটা আর্টিকেল দিয়েছি। এখন যদি বলি ইউ আর এ গুড বয়, আর এই গুডটা দিয়েছি, এই আর্টিকেলটা কিন্তু গুডের জন্য বসে নাই, আর্টিকেলটা বসছে বয়ের জন্য।
অর্থাৎ আর্টিকেল সে নাউনের জন্য বসে, অ্যাডজেক্টিভের জন্য বসে না। এর মানে হচ্ছে যদি আপনি অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল রাখতে চান, তারপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, নাউন লাগবে। নাউন না থাকলে আপনি কোনোভাবেই আর্টিকেল ব্যবহার করতে পারবেন না অ্যাডজেক্টিভের আগে। কিন্তু একটা জায়গায় ব্যতিক্রম আছে, একটা জায়গাতে, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে দেখেন এই যে রিচ, এই যে রিচ, এটা একটা অ্যাডজেক্টিভ এবং এইটার পরে দেখেন ভার্ব বসবে, কিন্তু এখানে কোনো নাউন নাই, তবুও এখানে একটা আর্টিকেল দিয়ে বসছে, তবুও একটা আর্টিকেল দিয়ে বসছে। এই জায়গাতে একটা জিনিস শিখে রাখেন, সেটা হচ্ছে যে যদি কখনো আপনি দেখেন, যদি আপনি কখনো দেখেন যে দি প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ বসছে, তখন এইটা একটা প্লুরাল নাউনের কাজ করে, এটা একটা প্লুরাল নাউন হয়ে যায়। দি প্লাস অ্যাডজেক্টিভ যদি বসে যে পরে কোনো নাউন নাই, দেখেন অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন থাকবে না, তখন এই অ্যাডজেক্টিভটাই একটা প্লুরাল নাউন হয়ে যায়, এইটা একটা প্লুরাল নাউন হবে, ঠিক আছে, এইটাই তখন একটা প্লুরাল নাউন। তো কেমন, যেমন আমরা লিখতে পারি দা রিচ। এই দা রিচ শব্দের অর্থ হচ্ছে ধনীরা, পৃথিবীর যত ধনী আছে সবাইকে বলা হয় দা রিচ। আমি লিখতে পারি দা পোর। দা পোর মানে হচ্ছে গরিবরা, পৃথিবীর যত গরিব আছে সবাই হচ্ছে এখানে দা পোর। আমি বলতে পারি দা এডুকেটেড। এডুকেটেড মানে হচ্ছে পৃথিবীর যত শিক্ষিত আছে সবাই, শিক্ষিতরা। দা আনএডুকেটেড। দা আনএডুকেটেড মানে হচ্ছে পৃথিবীর অশিক্ষিতরা। ওকে, আপনারা কি এখন আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? আমাকে একটু জানাবেন যে এখন আমাকে দেখতে পাচ্ছেন কিনা। আমাকে আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু প্রবলেম হচ্ছিল, নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, তাছাড়া আমার ডিভাইসে একটু প্রবলেম আছে। এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছিলাম গতকাল থেকে, কিন্তু এখনো প্রবলেমটা সলভ হয়নি। আমার আসলে কম্পিউটারের কিছু পার্টস আসলে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, কোনো কারণে একটু ওভার হিট হয়ে যাচ্ছে। তো প্রবলেমটা গতকালকে দেখেছিলাম, সলভ হয় নাই, দেখি কালকে আবার একটু এটা দেখতে হবে। যাই হোক, আমি যেখানে ছিলাম আমি বোঝাচ্ছিলাম আপনাদেরকে, আমি যেটা বোঝাচ্ছিলাম যে দি প্লাস অ্যাডজেক্টিভ হলে, লেখাটা চলে গেল আসলে, দি প্লাস হচ্ছে, বলেছিলাম দি প্লাস অ্যাডজেক্টিভ হলে তখন সেটা একটা প্লুরাল নাউন হয়ে যায়, হ্যাঁ, তখন সেটা একটা প্লুরাল নাউন হয়। আমি অনেকগুলো লিখে দিয়েছিলাম প্লুরাল নাউন হয়। আমি লিখেছিলাম দা রিচ মানে ধনীরা, দা পুর মানে বলেছিলাম গরিবরা, দা পায়াস মানে হচ্ছে ধার্মিকরা, দা ভার্চুয়াস, ভার্চুয়াস মানে হচ্ছে গুণী ব্যক্তি যারা, দা গুণীরা, দা এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিতরা, হ্যাঁ, এডুকেটেড মানে শিক্ষিতরা, দা আনএডুকেটেড মানে হচ্ছে আনএডুকেটেড মানে অশিক্ষিতরা, এরকম ভাবে দা ইন্ডাস্ট্রিয়াস, হ্যাঁ, দা ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে যারা অনেক পরিশ্রমী, পরিশ্রমীরা, মানে এগুলো সবগুলো হচ্ছে প্লুরাল নাউন, এগুলো সবগুলো কি প্লুরাল নাউন। তো যখন এগুলো আপনি কোথাও দেখবেন যে দি প্লাস অ্যাডজেক্টিভ আছে, তখন আপনাকে অবশ্যই আপনাকে এগুলোকে প্লুরাল হিসাবে আপনাকে আনসার করতে হবে, প্লুরাল নাউন হিসাবে আনসার করতে হবে। তো এখানে যেহেতু দা রিচ একটা প্লুরাল নাউন, দা রিচ মানে ধনীরা, এই জন্য আমরা বি থেকে এখানে আনসারটা লিখবো কি, আমরা বি থেকে আনসার লিখবো, বি থেকে আমরা আনসার লিখবো গিয়ে আর, হ্যাঁ, কারণ যেহেতু দা রিচ মানে ধনীরা, ধনীরা মানে অনেকজন, অনেকজন হলে আমাকে অবশ্যই কি করতে হবে, আর লিখতে হবে, তারা, হ্যাঁ। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় কিনা হ্যাপি না, এটা আসলে ঠিক কথা না, আসলে ধনীরাই হ্যাপি থাকে, ঠিক আছে, ধনীরা হ্যাপি থাকে। এবং আমি বলেছিলাম যে আমাদের ধর্ম ইন্সপায়ার করে যেন আমরা ধনী হই, ঠিক আছে। এই সব পড়াশোনা আগে হইতো, এখন এই সব পড়াশোনা আসলে মূল্য নাই, হ্যাঁ, ধনী হওয়ার চেষ্টা করতে হবে সবাইকে।
গরিব থাকার চেষ্টা করা যাবে, তবে অবশ্যই সৎ পথে। ইফ আই ড্যাশ ইউ আই উড হ্যাভ, উড নট হ্যাভ, এখানে দেখেন উড প্লাস হ্যাভ প্লাস ডান প্লাস মানে উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে এই পাশে আমাদের অবশ্যই হ্যাড প্লাস ভার্ব থ্রি রাখতে হবে। তাহলে আমাদের এই পাশে আনসার হবে হ্যাড বিন। হ্যাঁ, ইফ আই হ্যাড বিন আই উড নট হ্যাভ ডান দিস। ঠিক আছে, এটা আনসার হবে। তারপর হচ্ছে এখানে যেটা আছে জি নাম্বার, হি সেড দ্যাট হি ড্যাশ হার্ড বিফোর। এখানে দেখেন দ্যাট আছে, যে হি সেড দ্যাট হি ড্যাশ হার্ড বিফোর, যে সে তার সাথে আগে দেখা করেছিল। তো এখানে কিন্তু আমরা যেটা দেখছি বিফোর কিন্তু এখানে যে সেন্টেন্সের মাঝখানে থাকার কথা, এখানে কিন্তু সেটা মাঝখানে কিন্তু নাই। যেহেতু মাঝখানে নাই, মাঝখানে না থাকলে কিন্তু আমরা যে সেই যে বিফোর আফটারের যে নিয়ম পড়েছিলাম, আমরা বিফোর আফটারের যে নিয়ম পড়েছিলাম সেটা কিন্তু এখানে কি করবে না, এখানে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, কাজ করবে না। কিন্তু কাজ না করলেও এখানে একটা বিষয় ভাবার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন আগে কি বললাম নাকি আগে দেখা করলাম। একটা বাক্যে তো দুইটা মানে সেন্টেন্স হবে, একটা মানে পাস্ট ইনডিফিনিট আছে এবং আরেকটা মানে বাক্য এখানে পাস্টেরই হবে। দুইটা কাজ যদি পাস্টের হয়, একটা প্রেজেন্ট, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট হবে। তো এখানে আগে দেখা করেছে, বিফোর বলেছে আগে দেখা করেছি তারপরে বলেছে, তার মানে এটা কিন্তু পাস্ট পারফেক্টলি লিখতে হবে, যদিও মাঝখানে বিফোর আফটার নাই। তবু আমাদের আনসার কি লিখতে হবে, আমরা আনসার লিখবো যে হ্যাড মিট। হি সেড দ্যাট হি হ্যাড মিট হার বিফোর, যে সে আগেই তাকে দেখেছে তারপরে বলেছে। তারপর দেখেন নাম্বার 5 এ প্রথমে বলেছে 10 মাইলস সিঙ্গুলার ধরতে হবে, ইজ হবে। বলেছিলাম দূরত্ব বোঝালে সিঙ্গুলার ধরতে হয়, 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তারপরে ফর প্লাস টাইম থাকলে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে লিখবো হ্যাজ বিন রেইনিং, লিখবো হ্যাজ বিন রেইনিং। সি নাম্বার, লুক ফরওয়ার্ড টু থাকলে আইএনজি হয়। হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে কি দিতে হয়, রিসিভিং, আইএনজি দিতে হয়, আমাদের আইএনজি দিতে হবে, রিসিভিং। তারপরে এখানে আছে ইফ ইউ ট্রাই, দেখেন ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি এখানে উইল প্লাস ভার্ব ওয়ান হয়। হ্যাঁ, ইউ উইল সাকসিড। ইফ আই ওয়ার ইজ, এখানে দেখেন ভার্ব টু আছে, ওয়ার ভার্ব টু আছে, ওয়ার ভার্ব টু থাকলে এই পাশে উড প্লাস কি হয়, ভার্ব টু হয়, এস্টাবলিশ, উড প্লাস ভার্ব ওয়ান লিখতে হবে, এস্টাবলিশ লিখতে হবে। মেনি পিপল ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট বাট হি ড্যাশ ফরচুনেটলি, তো অনেক মানুষ হচ্ছে এখানে মানে মারা গিয়েছিল, বাট হি আমরা যদি একটু খেয়াল করি যে অনেক মানুষ হচ্ছে মারা যায়, অনেক মানুষ কি হয়, মারা যায়, কিন্তু সে কি হয়েছে, সে হচ্ছে মানে কোনোভাবে সে বেঁচে গিয়েছে, সে কোনোভাবে বেঁচে গিয়েছে। তো এখানে আমরা যেটা লিখতে পারি যে মেনি পিপল ডাইড বাট মানে বাই দ্য অ্যাক্সিডেন্ট বাট হি হ্যাজ সেভড, কিন্তু সে কি হয়ে গেছে, সে হচ্ছে বেঁচে গিয়েছে, সে হচ্ছে বেঁচে গিয়েছে। আর পরে জি নাম্বার দেখেন, জি নাম্বারে কি আছে, জি নাম্বারে বলছে যে দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংক, তো আমরা এখানে লিখবো দ্য রিভার হ্যাজ ড্যাশ ওভারফ্লো, আমরা লিখবো হ্যাজ ওভারফ্লো, ওভারফ্লোড। হ্যাঁ, আমরা ইডি দিয়ে এটার ভার্ব থ্রি করে ফেলবো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাংক। এটার মানেটা একটু বুঝে নেন, ওভারফ্লো আর ব্যাংক মানে হচ্ছে, ওভারফ্লো মানে উপচে পড়া, ব্যাংক মানে হচ্ছে নদীটি, যে এই নদীটা তার কুলগুলো উপচে পড়েছে, একদম কুলগুলো উপচে পড়েছে। হ্যাজের পরে ভার্ব থ্রি আমরা শিখেছি না, হ্যাজের পরে ভার্ব থ্রি দিতে হয়, এই জন্য আমরা ওভারফ্লোড লিখছি। এরপর দেখেন এরপরে আছে যে নাম্বার 6 এ বলা হচ্ছে, দ্য কালার অফ আর আইস ইজ হবে, আগেই বলেছি। এখানে দেখেন টুমুরো আছে, টুমুরো থেকে উইল গো হয়, ফিউচার লিখতে হবে, ফিউচার লিখলাম। ওয়াক ফাস্ট, লেস্ট আছে, লেস্ট থাকলে শুট কি হবে, মিস হবে। উড দ্যাট থাকলে বলেছিলাম কি হবে, কুড প্লাস ভার্ব ওয়ান, তাহলে কুড গো হবে। আই ফেন্সি থাকলে বলেছিলাম যে আনরিয়াল পাস্ট টেন্স, তখন সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে, তাহলে হবে টার্নড, ভার্ব টু দিয়ে দিলে হয়ে যাবে, টার্ন ভার্ব টু দিয়ে দিলে হয়ে যাবে। এখানে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার,
কারণ অ্যাজ ইফ এর রুল পড়েছিলাম আমরা। অ্যাজ ইফ এর রুল হচ্ছে যে অ্যাজ ইফ থাকলে আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, আনরিয়াল পাস্ট টেন্সের জন্য আমরা ওয়্যার লিখবো। প্রবলেম থাকলে বলবেন। আচ্ছা, তারপর আছে দেখেন, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। শি উইল নট লেট ইউ ড্যাশ ইন দ্য ক্লাসরুম। লেট থাকলে বলেছিলাম লেট যদি থাকে পরে শুধুমাত্র বেয়ার ইনফিনিটিভ মানে টু ছাড়া লিখতে হবে, তাহলে এখানে আনসার আসলে এন্টারই হবে। শি উইল নট লেট ইউ এন্টার ইন দ্য ক্লাসরুম, সে তোমাকে ক্লাসে ঢুকতেই দিবে না। আর এখানে দেখেন হ্যাড আছে, হ্যাড মাই রুম, আই হ্যাড মাই রুম ড্যাশ। আমি এটা পড়েছিলাম পজিটিভ ভার্ব। দেখেন হ্যাড এর পরে যদি অবজেক্ট থাকে দেখতে অবজেক্টটা কাজ করে কিনা, যদি করতে পারে তাহলে কি হবে, তাহলে হচ্ছে ভার্ব 1, আর যদি কাজ করতে না পারে ভার্ব 3। রুম তো ক্লিন করতে পারে না, তাহলে আমাকে ভার্ব 3 দিতে হবে। রুম ক্লিন করতে পারে না, ভার্ব 3, তাহলে আমরা দিব ক্লিনড। আই হ্যাড মাই রুম ক্লিনড, আমি রুমটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আবার লেস্ট আছে, দেখেন লেস্ট থাকলে হচ্ছে শুড মিস। ইফ হি কেম ড্যাশ, এখানে দেখেন ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 থাকলে উড প্লাস ভার্ব 1 হবে, উড প্লাস ভার্ব 1। উইদাউট হচ্ছে একটা প্রিপজিশন, উইদাউট হচ্ছে একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে যদি কখনো ভার্ব থাকে তার সাথে আইএনজি করতে হয়, তাহলে আমরা লিখবো বিং। উইদাউট বিং লিখতে হবে। নাম্বার 8, ওয়ান অফ দ্য ড্যাশ। এখানে দেখেন আপনারা এই যে অফ আছে, অফ এর পরে কি আছে দেখে ভার্ব বসবে না, বসবে আগে কি আছে ওয়ান মানে সিঙ্গুলার, সুতরাং ইজ হবে। তাহলে আমরা লিখবো ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক, যে কলমগুলোর মধ্যে একটা কালো। মাই ফাদার ড্যাশ টু দ্য ঢাকা ইয়েস্টারডে, গতকাল মানে পাস্ট, তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে পাস্টে ওয়েন্ট লিখতে হবে, ওয়েন্ট। মাই প্যান ইজ ড্যাশ, আপনি দেখেন এই যে ইজের পরে শিখেছিলাম বি ভার্বের পরে হয় ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব 3। দেখতে হবে সাবজেক্ট কাজ করে কিনা। এই কলম কি কিছু হারাতে পারে? কলম কি নিজে নিজেকে হারায় না, তার মানে সাবজেক্ট কাজ করছে না। তার মানে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে হচ্ছে আমাদেরকে ভার্ব 2 ব্যবহার মানে ভার্ব 3 ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখবো লস্ট, লস্টের ভার্ব 3 হচ্ছে লস্ট। উই ড্যাশ গোয়িং দেয়ার টুমরো, তাহলে এটা হবে উই আর গোয়িং দেয়ার টুমরো, আমরা আগামীকাল সেখানে যাচ্ছি, উই আর গোয়িং দেয়ার টুমরো। নাম্বার 9 হচ্ছে দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার। হ্যাংড মানে কাউকে ফাঁসিতে ঝুলানো, হ্যাঁ, যে দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, লোকটাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, প্যাসিভ, এই জন্য বি ভার্ব প্লাস ভার্ব 3 দিয়েছে। তবে হ্যাং এর কিন্তু আরেকটা ভার্ব আছে হাং, হ্যাঁ, ওইটা কিন্তু লেখা যাবে না। হাং মানে হচ্ছে জামা কাপড় ঝুলানো, আপনি যখন কোথাও জামা কাপড় ঝুলাবেন তখন লিখবেন ওয়াজ হাং, কিন্তু মানুষকে ফাঁসি দিলে সেটা হচ্ছে হ্যাংড। তারপর আছে যে ইফ আই হ্যাড এ ক্যামেরা, এখানে হ্যাড হচ্ছে ভার্ব 2 আছে, ভার্ব 2 থাকলে উড প্লাস ভার্ব 1, তাহলে আই উড টেক এ স্ন্যাপ। আই গট দ্য ওয়ার্ক কি হবে ডান, কারণ এখানে যে আমাদের যে অবজেক্টটা আছে আপনি দেখেন এই যে আই গট দ্য ওয়ার্ক কিন্তু কাজ করতে পারে না, যেহেতু কাজ করতে পারে না তার মানে কি হবে ভার্ব 3 হবে। ওই যে গট এর পরে অবজেক্ট কাজ করতে না পারলে ভার্ব 3, হ্যাঁ, কোয়াজিটিভ ভার্ব। আর হি ড্যাশ ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, আমরা লিখবো হি লে ডাউন, হ্যাঁ, লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে, যে সে শুয়ে পড়েছিল, যেহেতু সে টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, সে কি করেছিল, সে মাটিতে শুয়ে পড়েছিল। ওকে, বুঝতে না পারলে বলবেন কিন্তু। ওকে, লে। তারপরে দেখেন পরে যেটা আছে ই নাম্বারে কি বলেছে, ই নাম্বারে বলছে যে হোয়াই ইউ ড্যাশ ইয়েস্টারডে, আমরা লিখবো এইটার পুরো বাক্যটাই লিখতে হবে আনসার হিসেবে, নয়তো ঝামেলা হবে। আমাদের লিখতে হবে হোয়াই ডিড ইউ নট কাম হোম ইয়েস্টারডে, তুমি কেন গতকাল স্কুলে আসো নাই। পুরো বাক্যটা না লিখে যে ডিডটা যে আমি সামনে দিব, ইউ থাকবে, এগুলো আমি কিভাবে বুঝাবো। প্রশ্ন করার জন্য ডিডটা সামনে, ডাবলস কোশ্চেন না, ডিডটা সামনে দিতে হবে। আই লেট দ্য আদার বয়েজ ড্যাশ ইট, আমাদের লেটের পরে শুধুমাত্র ভার্ব 1 হয়, তাহলে শুধু এটা ইউজি হবে, আর কিছু হবে না, ইউজি হবে। লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ড্যাশ টু ব্যাক এট দ্য হল, তো এখানে আমরা জানি যে ইয়েস্টার লাস্ট নাইট মানে গতকাল, পাস্ট হবে, তাহলে টোল্ড হবে। আচ্ছা, এখানে স্টুডেন্ট তো নিজেরা বলে নাই, তাহলে ওয়ার টোল্ড, আমরা প্যাসিভ করে দেব, ওয়ার টোল্ড। লাস্ট নাইট দ্য স্টুডেন্টস ওয়ার টোল্ড টু ব্যাক এট দ্য হল,
যে গতকাল স্টুডেন্টদেরকে বলা হয়েছে তোমরা দ্রুত হল ছাড়ো, তোমরা হল থেকে দ্রুত চলে যাও, ঠিক আছে, ওয়ার টোল্ড হবে। ওকে, এরপর দেখেন 3 নাম্বার বলছে আই উইশ আই ড্যাশ এ পয়েট, তাহলে এখানে আমরা লিখবো আই উইশ আই ওয়ার আ পয়েট। এটা হচ্ছে ইট ড্যাশ রেইনিং ফর 3 ডেজ ইজ হ্যাজ বিন, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ হবে। আর হি ড্যাশ লাস্ট নাইট ডাইট হবে, পাস্ট ফর্ম, হি ডাইট লাস্ট নাইট। আই স টু বয়েজ সুইমিং ইন দ্য পন্ড, আমরা লিখবো যে আই স টু বয়েজ সুইমিং, তারা সাঁতার কাটছিল আমি তখন দেখছি, এই জন্য আইএনজি। 11 নম্বরে হচ্ছে ইট ইজ হাই টাইম হি শি চেঞ্জড, ওই যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস কি হয়, ভার্ব টু হয়, সাবজেক্ট প্লাস ভার্ব টু, এই জন্য আমরা চেঞ্জড লিখবো। হি ড্যাশ অ্যাবসেন্ট ফর এ উইক, তাহলে আমরা লিখবো হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক, সে 1 সপ্তাহ ধরে অনুপস্থিত বা 1 সপ্তাহ ধরে সে আসে না, এই জন্য হ্যাজ বিন লিখছি, ঠিক আছে, সে 1 সপ্তাহ ধরে অনুপস্থিত আছে, হ্যাজ বিন অ্যাবসেন্ট। হি ড্যাশ এ কার রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হবে কি হ্যাজ বট, সে সম্প্রতি একটা কি করেছে, একটা গাড়ি কিনেছে। হি টক অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, আমরা জানি হি টক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে সব জানে, যে অ্যাজ ইফ এর পরে সরি ওখানে পাস্ট আছে, তাহলে আছে হ্যাড নোন হবে। হ্যাঁ, আগেরটা পাস্ট ইনডিফিনিট আছে, আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট, এই জন্য হ্যাড নোন। আপনাদের প্রশ্ন থাকলে শুনবো। এখানে হচ্ছে আই গন, তাহলে এখানে হ্যাডও আছে, ভার্ব 3 আছে, তাহলে 3 নাম্বার রুলে করতে হবে, তাহলে আই উড হ্যাভ এনজয়েড। শি কেম টু কলেজ রানিং, ইংলিশে একটা জিনিস মনে রাখবেন, কেউ কোনো কিছু করতে করতে আসছে, করতে করতে গেল, এটাকে আইএনজি দিয়ে বোঝাতে হয়। যেমন হি ওয়েন্ট ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেল, ঠিক আছে, সে নাচতে নাচতে চলে গেল। হি কেম সিঙ্গিং, সে গান গাইতে গাইতে আসলো, এই গাইতে গাইতে, নাচতে নাচতে, দুলতে দুলতে, এগুলো ইংলিশে আইএনজি দিয়ে বোঝাইতে হয়। এখানে বলছে শি কেম টু কলেজ রানিং, সে দৌড়াতে দৌড়াতে কলেজে আসছে, সে দৌড়াতে দৌড়াতে কলেজে আসছে। He said that Bangladesh dash day by day, she said that Bangladesh was developing, বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে, বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে, ঠিক আছে, এজন্য ওয়াজ ডেভেলপিং হবে। 12 নম্বর ইফ আই ড্যাশ ইউ আই উড হেল্প ইউ, এখানে আমরা আনসার লিখবো ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প হার। 5 years have passed since he left হবে, কেন হবে, আগের অংশটা দেখেন প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে, এজন্য লেফট। 50 miles is a long way, হি কাম হোম ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে, হি কেম হোম ইয়েস্টারডে। ইট ইজ হু ড্যাশ টু ব্লেম, ইট ইজ ড্যাশ হু, আচ্ছা এখানে একটা ভুল আছে, প্রশ্নটা বলে ইট ইজ হি, এখানে একটা হি আসবে, ইট ইজ হি হু ড্যাশ ব্লেম। হ্যাঁ, তো এখানে আমাদের লিখতে হবে ইট ইজ হি হু ইজ টু ব্লেম, ইজ হবে, যে এইটা সে যাকে দোষ দেওয়া যায়, ইট ইজ হি হু ইজ টু ব্লেম। আর এখানে হচ্ছে উই হোপ দ্যাট হি ড্যাশ দ্য ফার্স্ট প্রাইজ, আমরা লিখবো হি হোপ দ্যাট হি উড গেট দ্য ফার্স্ট প্রাইজ, যে তিনি আশা করেছিল, বাক্যটা এরকমের যে হি হোপ সে আশা করে দ্যাট যে হি উইল গেট দ্য ফার্স্ট প্রাইজ, যে সে প্রথম পুরস্কার জিতবে, সেটা আশা করে, পরে এটাকে পাস করা হয়েছে, তো পাস করেছে হি হোপ, সে আশা করতো যে হি উড গেট দ্য ফার্স্ট প্রাইজ, যে সে প্রথম পুরস্কারটা পাবে, এই আশাটা সে আসলে করেছিল, এটা হবে আর কি। আর দিস হাউস ড্যাশ 10 years ago, তাহলে এখানে দেখেন হাউস তো নিজে নিজে তৈরি হয় না, তাকে কেউ না কেউ তৈরি করে, আমরা লিখব দিস হাউস ওয়াজ বিল্ড, দ্য হাউস ওয়াজ বিল্ড 10 years ago, 10 বছর আগে বাড়িটা নির্মাণ করা হয়েছে। I went back to work dash the door, এটা হবে ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করে দিয়ে আমি কি করলাম, আমি কাজে ফিরে গেলাম, ক্লোজিং। হ্যাঁ, নন ফাইনাল ভার্ব আইএনজি বা 2+1 হয়, কাজটা আমি দরজাটা বন্ধ করে তারপরে গেছে, এজন্য আমরা আইএনজি দিয়ে করেছি। আর এটা হচ্ছে হোয়াই শাহনাজ লুক সো বিউটিফুল, এটা পুরো বাক্যই আনসার হিসেবে লিখলে ভালো হয়, এটা পুরো বাক্যটা আনসার হিসেবে লিখতে, কারণ প্রশ্ন হবে, এটা কি হবে, একটা প্রশ্ন হবে, প্রশ্ন হলে আমরা পুরো বাক্যটা আনসার হিসেবে লিখি, তাহলে বেশি ভালো হয়। আমাদের আনসার লিখতে হবে যে হোয়াই ডাস শাহনাজ লুক
সো গুড, বিউটিফুল। শাহনাজকে কেন এত সুন্দর লাগছে? কেন এত সুন্দর লাগছে? শাহনাজকে কেন এত সুন্দর লাগছে? প্রশ্ন করার জন্য এইভাবে আমাদের লিখতে হবে। আর এটা হচ্ছে ইউ পানিশ ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি, তাহলে এটা হবে ইউ ওয়ার পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। ইউ ওয়ার পানিশড ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি, অসততার জন্য গতকাল তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে সি নাম্বারে বলছে যে আ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ডাজ নট ইট, যদি সে না খায় ফুড অ্যান্ড ফিশ কন্টেনিং ভিটামিন এ, ভিটামিন এ আছে এমন খাবার না খেলে সে আস্তে আস্তে অন্ধ হয়ে যায়। আর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা কি আছেন ধৈর্য ধরে? কি যে বিরক্ত লাগছে, ক্লাসের মাঝে যদি এরকম হয় ভালো লাগে? সমস্যা নাই, কালকে এই যে এখনই ফোন দিয়ে সব ঠিক করতে বললাম। আশা করি কালকে ডিভাইসের বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আশা করি কালকে প্রবলেম সলভ হবে। হ্যাঁ, প্রবলেম আশা করি সলভ হবে। আমি অনেকগুলো আনসার আসলে মিস করে ফেলেছি, আনসারগুলো মিস করে ফেলেছি। আমি মানে যেটা বলি, আনসার যেগুলো লিখেছিলাম কিছু চলে গেছে, কারণ হঠাৎ করে ডিভাইস হচ্ছে একদম রিস্টার্ট নিয়ে নিয়েছে, তো আমি কিছু বিষয় সেভ করতে পারিনি আসলে। হ্যাঁ, এই প্রবলেমটা আসলে গত 3-4 দিন ধরে দেখা দিয়েছে। তো আমি নিয়ে গিয়েছিলাম পিসি আজকে ঠিক করার জন্য। তো তখন হচ্ছে তারা মেজর কোনো প্রবলেম পায় নাই, তবে বলছিল যে আর হবে না, বাট আবার হচ্ছে। তার মানে আমার কিছুই না, তেমন কিছু না, আমার হয়তো পিসির পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে হবে, কারণ পাওয়ার সাপ্লাইটা হয়তো বা মানে যতটা লোড আমার দরকার দিতে পারছে না আর কি, এটাই। যাই হোক, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি আশা করি প্রবলেমটা সলভ হবে। আমি একটু দ্রুত আনসারগুলো লিখে দিই। আমি এটা লিখেছিলাম যে উড গেট লিখেছিলাম, আর এটা লিখেছিলাম গিয়ে যে এটা লিখেছিলাম হচ্ছে ওয়াজ বিল, যে বাড়িটা নির্মাণ করা হয়েছিল। এটা লিখেছিলাম ক্লোজিং, যে বন্ধ করে তারপর সে হচ্ছে কাজে চলে যায়। এখানে শাহনাজের এখানে বলেছিলাম যে পুরো বাক্যটি আমাদের লেখা উচিত, যে হোয়াই ডাজ শাহনাজ লুক সো বিউটিফুল, এটা আনসার হবে। আর ইউ পানিশড, এটা বলেছিলাম যে ইউ ওয়ার পানিশড ইয়েস্টারডে ফর ইউর ডিসঅনেস্টি। আর এখানে বলেছিলাম যে ডাজ নট ইট, যদি সে না খায়, ডাজ নট ইট, এটা বলেছিলাম। দ্য সান, এখান থেকে এখন বলার কথা, এই পর্যন্ত আমরা একটু মনে রাখি। দ্য সান হ্যাড ড্যাশ, এখানেও কিন্তু সেম, আপনি দেখেন যে এখানেও কিন্তু মাঝখানে কোনো দ্যাট নাই, তার মানে আমাদের এখানে নন ফাইনাল ভার্ব হিসেবে হ্যাভিং ব্যবহার করতে হবে। দ্য সান হ্যাভিং সেড উই ওয়েন্ট হোম। এখানে উড দ্যাট আছে, উড দ্যাট থাকলে জানি কুড প্লাস ভার্ব হয়, উড দ্যাট শি কুড কাম, এটা লিখতে হবে। দ্য শিপ রেস্টেড, রেস্টেড মানে থেকে ছিল, আনমুভড, এটা লিখতে হবে আনমুভড। হ্যাঁ, ভার্ব 3 হবে, দ্য শিপ রেস্টেড আনমুভড। আর তারপর হচ্ছে হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি উড, হি এখানে আমরা লিখবো উড হ্যাড, ইফ হি হ্যাড নট ডান দ্য ওয়ার্ক হি উড বি পানিশ, প্যাসিভ করতে হবে। হ্যাঁ, একটা বি আসতে হবে, আনতে হবে প্যাসিভ করার জন্য, যে তাকে শাস্তি দেওয়া হবে, সে তো নিজেকে শাস্তি দিবে না, তাকে দেয়া হবে, এই জন্য প্যাসিভ, উড বি পানিশড। আর শেষ নাম্বার দেখেন 15 নাম্বার হচ্ছে শ্যাল আই হেল্প ইউ, এখানে কিছুই লাগবে না, শ্যাল আছে, তার মানে ভার্ব অন দিলে হয়ে যাবে। আর পরে আছে দ্য এজেন্ডা ড্যাশ বি কেয়ারফুলি সেট, এটা হচ্ছে দ্য এজেন্ডা, এজেন্ডা আমরা এখানে লিখবো দ্য এজেন্ডা ওয়ার কেয়ারফুলি সেট, যে